স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্বাচন, বিচার এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বাংলা মোটর কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন মানুষের আস্থা হারিয়েছে, তাদের পদত্যাগেরও দাবি করে নাহিদ ইসলাম। ছাত্র উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। ডিসেম্বর থেকে জুন যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, আমরা তো সেটা সমর্থন করেছি। আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার এগুলার নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি। আমাদের জায়গা থেকে আমরা সকল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায়। দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি ও জামায়াত ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা ৭টায় বিএনপি এবং ১ ঘণ্টা পরে রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে বিএনপির প্রতিনিধি দল। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহায়তা করতে চায় জামায়াত ইসলামী, এমন কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দলের শুরা অধিবেশনে তিনি একথা বলেন। কোনো অবস্থাতেই দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়া ঠিক হবে না মন্তব্য করে তিনি বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। বলেন, মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জামায়াতের। সংঘাত এবং কাদা চোরাচুরির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকে এই ডায়ালগের ব্যবস্থা করে দিতে হবে। আদালত নিয়ে বিরূপ মন্তব্য করায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শনিবার এই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জসিম উদ্দিন। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ আটকাতে করা রিট আবেদন খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সার্জিস আলম। বৃহস্পতিবার ওই রিট আবেদন খারিজ হওয়ার পরপর সার্জিস ফেসবুক পোস্টে লেখেন, মব তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া গেলে হাইকোর্টের দরকার কি? এমন মন্তব্য আদালতের মর্যাদাকে ক্ষুণ্ণ করে বলে জানান ওই আইনজীবী। এজন্য নোটিশ প্রাপ্তির ২ ঘণ্টার মধ্যে সার্জিস আলমকে জনগণের সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দরে কাল থেকে অবস্থান ধর্মঘট, জেটি ও সড়ক অবরোধের ডাক দিয়েছে শ্রমিক দল। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বেলা ১১টার পর তারা বন্দর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান। সভা থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করা হয়। রবিবার সকাল থেকে বন্দরের প্রতিটি গেটে অবস্থান ধর্মঘট ও সোমবার বন্দরের জেটি ও সড়ক অবরোধের ঘোষণা দেন নেতারা। বক্তারা বলেন, বিদেশি অপারেটরের হাতে বন্দর তুলে দেয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজকে আমরা শুধুমাত্র আমাদের এনসিটি সিসিটি যাতে প্রাইভেটাইজেশনে না যায় এর কোনো বিকল্প আমাদের কাছে নাই। আমরা আমাদের এই দাবির জন্য যা যা করতে হয় সকল কর্মসূচি আমরা দিব। আমাদের আন্দোলন চলবে চট্টগ্রাম বন্দর প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে থেকে যতক্ষণ পর্যন্ত সরকার সরে না আসে এতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার প্রতিবাদে টানা কর্মবিরতি পালন করছে প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারীরা। সেই সাথে আজ কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতির
ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মেহের মনি। মনি, লাগাতার কর্মবিরতিতে থাকা রাজস্ব বোর্ডের কর্মকর্তারা কি বলছেন, আর এই কর্মবিরতির কারণে অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? সাথী, আপনি জানেন যে এরই মধ্যে রাজস্ব বোর্ডের বিরাট একটি অর্থ ঘাটতি দেখা দিয়েছে। রাজস্ব আহরণে প্রায় ৬৫,০০০ কোটি টাকা। এর মধ্যে গত ২ সপ্তাহ ধরে যে রাজস্ব কর্মকর্তাদের যে আন্দোলন, তাতে বোঝাই যাচ্ছে যে এই রাজস্ব ঘাটতি এই বছর অনেক বেশি হবে। এর ফলে যেটি হবে যে আমরা যে দেশের উন্নয়নের জন্য যে কর্মসূচিগুলো নেওয়া হবে, সেটি অর্থের যোগান আসলে অনেক সংকটে পড়বে। আপনাকে জানিয়ে রেখে যে এখানে সকাল থেকে যারা অংশ নিয়েছে এই কর্মসূচিতে, যেসব কর্মকর্তা কর্মচারীরা, আমরা তাদের সাথে একটু কথা বলবো। যে যারা আচ্ছা, আপনারা তো কর্মসূচি পালন করছেন সকাল থেকে, আপনি একটু যদি আপনার নাম পরিচয় দিয়ে আমাদেরকে বলতেন যে আজকে আপনাদের কোনো ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে কিনা। কারণ আমরা দেখছি র্যাব, পুলিশ, আর্মি এগুলো হচ্ছে চারদিকে আজকে মোতায়েন রয়েছে। এটার কারণটা কি? জি, আমি মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার। বেসিক্যালি এনবিআর এর কর্মকর্তারা আমাদের কর্মসূচির অংশ হিসেবে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই ফর দ্য লাস্ট ফিউ ডেজ আমরা আমাদের কিন্তু কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এবং এটা আমরা চালিয়ে যাব। আমাদের যে 4 দফা দাবি আছে, এটা সুস্পষ্টভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এনবিআর এর কর্মসূচি সারা বাংলাদেশে এই হেডকোয়ার্টার সহ অব্যাহত থাকবে। তো আপনারা দেখেছেন সকাল থেকে কিন্তু আমাদের অফিসাররা অ্যাজ পার আওয়ার ডিক্লেয়ার্ড প্রোগ্রাম আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছে, এবং এটা শান্তিপূর্ণভাবেই চলবে টিল দ্য প্রেস কনফারেন্স অ্যাট 4 PM ইন দ্য আফটারনুন। তো সকাল থেকে এখানে প্রবাবলি কোনো মহলের আহ্বানে এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে ঘোরাঘুরি করছেন। আমরা ওয়েলকাম করে আমরা যে কোনো এজিটেশন শান্তিপূর্ণভাবেই করতে চাই। এখানে পুলিশ ভাইয়ের ডিপার্টমেন্ট এবং আর্মির সদস্যরা এখানে মুভ করছে। স্টিল এনবিআর সদস্যরা এবং এনবিআর কর্মকর্তারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি এখানে চালিয়ে যাবে। আমরা কোনো এখানে উস্কানি দিতে বা কোনো পরিস্থিতি খারাপ করার জন্য আমরা এখানে বসে নাই। আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবি, এনবিআর এর যে 4 দফা, তার মধ্যে প্রধান দাবি হচ্ছে এই অধ্যাদেশ, কালো রাতের অধ্যাদেশ বাতিল করতে হবে। তার জন্য আমরা অবস্থান নিয়েছি এবং এটা কন্টিনিউ করবো। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা ওয়েলকাম করছি। রাদার ধন্যবাদ আপনাকে। সাথী, আপনি শুনছিলেন যে একটু আগে আর্মির আরেকটি দল তারা ভেতরে প্রবেশ করেছে। এতক্ষণ তারা বাইরে ছিল, আর্মির এই দলটি তারা ভেতরে প্রবেশ করেছে। একই সাথে পুলিশের আমরা নানা ধরনের বাধা দেওয়ার কর্মসূচি দেখছি রাজস্ব। তো এই ছিল এখানকার পরিস্থিতি। মেহের মনি, বুঝতে পেরেছি যে শান্তিপূর্ণ কর্মসূচিতে কিছুটা ভাটা পড়েছে। নিশ্চয় পরবর্তীতে আবারও জানতে আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।